প্রতিদিন চেম্বারে একটা ডিজিজের প্রাদুর্ভাব খুব পাচ্ছি, সেটা হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এটা একটা নতুন ভাইরাস, সত্যি বাংলারা মানে একটা বা একটা নতুন ভাইরাস, তাই নাকি? শুরু হয়েছিল সেই আপনার রাইনো ভাইরাস, তারপর কোভিডের পর থেকে শুরু হলো, ইনফ্লুয়েঞ্জা হলো, অ্যাডিনো ভাইরাস হলো, সব রেসপিরেটরি সিনসিটার ভাইরাস হলো। তো সত্যিকার বাচ্চাগুলো নাজেহাল হয়ে যাচ্ছে। কিন্তু এখন এই ট্রানজিশন জোনে যেটা দেখতে পাচ্ছি, এই গ্রীষ্ম থেকে বর্ষা আসার মুখে, সেই রোগটার নাম হচ্ছে যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। এবং এই রোগটা কেন হচ্ছে? এই রোগটা একটা ভাইরাস। আমি আসছি সেটা নিয়ে আলোচনা করতে, কেননা প্রচুর বাচ্চা চেম্বারে একদম দলে আসছে। এবং যদি দেখেন যে একটা বাড়িতে বা একটা স্কুলে প্রচুর বাচ্চা এফেক্টেড হচ্ছে, কারণ এটি যে র্যাপিডলি স্প্রেডিং। সো আজকের টপিক, নতুন ভাইরাস আক্রান্ত বা আপনার বাচ্চারা। বলে দিচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। অতএব এই রোগটা কোথায় কোথায় ধরবে? হাতকে ধরবে, পাকে ধরবে, মুখকে ধরবে, সোজা কথা। সো মেনলি লিশানগুলো যেগুলো হয়ে থাকে হাতে পায়ে, একটা ম্যাকুলোপ্যাপুলার লিশান, মাল্টিপল লিশানস। কিন্তু লিশানগুলো পিকুলারলি খুব একটা পেইনফুল নয়, কিন্তু পেইনফুল যেটা হচ্ছে যে মুখের মধ্যে যে লিশানগুলো হচ্ছে, এবং সেটা আলসার, স্মল আলসার, সাদা সাদা আলসার, এবং 4-5টা লাল হয়ে আসছে, মুখের মধ্যে মাল্টিপল হচ্ছে। এবং পার্টিকুলারলি এই যে বললাম ম্যাকুলোপ্যাপুলার র্যাশগুলো, যেটা মেনলি দেখা যাবে কোথায় কোথায় হচ্ছে, তালুতে হচ্ছে, সেই জন্য হাত পায়ের তালুতে হচ্ছে, পায়ের তালুতে, এবং থাই এবং পাছায় বেশি করে হচ্ছে। আমি একটা ছবি দেখাবো, দেখলে বুঝতে পারবেন। সো বাচ্চাগুলো কিন্তু মেন কষ্টটা পাচ্ছে, তার সাথে জ্বর থাকছে অনেক বাচ্চাদের, কিন্তু মেন কষ্টটা পাচ্ছে যে এই মুখে যেগুলো বেসিক্যালি যেগুলো হয়েছে এবং সেগুলো রাপচার হয়ে আছে, এবং তার জন্য সেখান থেকে বাচ্চাগুলো খেতে অসুবিধা হচ্ছে, লালা করছে, কান্নাকাটি করছে। মেন কষ্টটা কিন্তু এটার জন্যই, কিন্তু গায়ে লেশনগুলোর জন্য কিন্তু খুব একটা কষ্ট নয়। হ্যাঁ, এটার সাথে পক্সের কি পার্থক্য আছে? ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি, মজার কথা হচ্ছে যে আমি ধরুন লাস্ট 1 মাসে কয়েক শ হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বাচ্চা দেখেছি, এবং তার মধ্যে দেখছি সত্যিকার অন্যভাবে নেবেন না, কিছু কোয়ালিফাইড পেডিয়াট্রিশিয়ানরাও এটা পক্স বলে মিস করছে। সো দিস ইজ নট এ পক্স। পক্স কেন হয়? যে মেনলি যে তারা সেন্টারি লিশনটা হয়, তাদের বডিতে মেনলি লিশনগুলো হয়, 1 নম্বর। 2 নম্বর প্লিওমরফিক, মাল্টিপল টাইপ, বিভিন্ন, এবং যেটা মেন ইম্পর্টেন্ট যে ভেসিকুলার, জলীয় ভেতরে একটা পদার্থ থাকে, ভেসিকুলার লিশনস, যেটাকে বলা হয় চামড়ার মধ্যে চামড়াটা ফুলে উঠে ভেতরে জল জমে লিশনস, এবং 4-5টা একটা রিং থাকে, রেড রিং থাকে, যে সারাউন্ডিং বাই রেড রিং। সো এইটা হচ্ছে যে পক্সের লক্ষণ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পক্সের সাথে কিন্তু এই পাম সোল, হাতে পায়ে, একদম হাতের তালু এবং পায়ের তালুতে পক্স কিন্তু খুব একটা হয় না। আর 2 নম্বর যেটা বললাম, ডিস্ট্রিবিউশন অফ র্যাশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে কিন্তু মেনলি সেন্ট্রাল বডি অংশটা বেশি হয় পক্সে, এবং হাত পায়ে তালুতে কম হয়, যত পেরিফেরি তত কম হয়। আর মুখের মধ্যে যে পার্টিকুলার যে লিশনটা, যেটা যে কেন এটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলছে, হাতে পায়ে মুখে ধরে বলে, এই মুখের মধ্যে যে টিপিক্যাল যে আলসারের লিশনগুলো পক্সের ক্ষেত্রে খুব ভেরি ভেরি রেয়ার। সো এটা থেকে বলা যাবে যে এটা পক্স নয়, কিন্তু সো এটি যে টিপিক্যাল ভাইরাস ডিজিজ, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ। মেন কালপিট হচ্ছে কক্সাকি ভাইরাস। হ্যাঁ, এবার হচ্ছে যে চিকিৎসা, যেটা বললাম যে যেহেতু এটা ভাইরাস দিয়ে হয়, ভাইরাস বুঝতে পারছি আমি কি ভাইরাসের নাম বললাম, কক্সাকি ভাইরাস। কিন্তু এই ভাইরাসের কোনো অ্যান্টিভাইরাল নেই। সো টোটালি চিকিৎসাটা সিমটোম্যাটিক চিকিৎসা। সিমটোম্যাটিক ধরো ওই যেটা বললাম, অল্প একটু জ্বর থাকে বাচ্চাগুলো, 1-2 দিন জ্বর থাকে, ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে কমতে শুরু করে জ্বরটা। জ্বরের জন্য আমরা কি দেবো? প্যারাসিটামল। কত করে দেবো? 15 মিলিগ্রাম পার কেজি করে, সারাদিনে 3-4 দিতে হতে পারে। আচ্ছা, ওই যে লিশানগুলো যেগুলো হয়েছে, যেটা বললাম যে পার্টিকুলারলি যে ম্যাকুলোপ্যাপুলার লিশানগুলো হয়, যেগুলোতে খুব কিছু বাচ্চা ইচিং থাকতে পারে, তো আমরা কমনলি যে আমরা হাইড্রক্সিজিন বা কোনো অ্যান্টিহিস্টামিন ইউজ করতে পারি, বা সুদিন লোশন আমরা ইউজ করতে পারি, লাইক ল্যাক্টোক্যালামিন জাতীয় ওষুধগুলো, যেটা দিলে ওটাকে সুদিন হয়, ইচিংটা কম হয়, আর বাচ্চার নখগুলো কেটে রাখতে হবে। কিন্তু মেইন প্রবলেম যেটা হচ্ছে যে মুখের মধ্যে যে লিশান, বাচ্চা খায় না, কান্নাকাটি করে, দ্যাট ইজ পেইনফুল। কিন্তু মুখের মধ্যে লিশানটা কিন্তু কষ্ট পায় বাচ্চাগুলো, আর খেতে পাচ্ছে না খেতে পাচ্ছে বেস্ট মিল, না খেতে পাচ্ছে খাবার, তার জন্য বেশ কষ্ট হয়, বেশ কান্নাকাটি করে, এবং ফলে আমাকে মেন রিলিফ দিতে হবে মুখের মধ্যে লিশানটাকে। এবং সেখানে লিশানের জন্য যেটা আমরা ইউজ করি, যে জাইলোকেন অ্যানাস্থেসিয়ার সাথে উইথ মেট্রোনিডাল বা লোকাল কোনো অ্যান্টিসেপ্টিক, উইথ সেপ্টিমাইড, যে অ্যান্টিসেপ্টিক লোশনগুলো আমরা ইউজ করতে বলি বারে। বাচ্চারা যদি ফ্লসিং করতে পারে, শতষ্ঠ নুন জলে একটু ফ্লসিং করতে পারে, বা বিটাডিন
যে গার্গেল যেটা দিয়ে ফ্লসিং, নট কুলকুচি, এটাকে বলা হয় গার্গেল নয়, কিন্তু কুলকুচি করতে পারে সেটাও করলেও ভালো। মাকে বলি অন্তত ওই মানে ঈষৎ জল দিয়ে বা বিটাডিন লোশনটা দিয়ে মুখটা যখনই খাবে প্রতিবারই মানে মুখের ওরাল হাইজিনটা মেনটেন করতে হবে। আর খাওয়া দাওয়াগুলো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো মশলাদার খাবার দেওয়া যাবে না, দিলেই কিন্তু এটা জ্বালা করবে। সো সফট ম্যাশড খাবার, পারলে একটু হালকা ঠান্ডা। আমার স্যার বলতেন, আমার স্যারের কথা মনে পড়ে যাচ্ছে, প্রফেসর অভিরূপ ঘোষ বলতেন আইসক্রিমকে নিয়ে মানে প্লেটের মধ্যে নিন, আইসক্রিমটা যখন রুম টেম্পারেচার এসে যাবে ওই প্লেট সময় ওই ঠান্ডা খাবারটা আইসক্রিমই দেবেন, কিন্তু নট কামিং রুম টেম্পারেচার, মানে গলে যাবো। কিন্তু সব বাচ্চা আইসক্রিম খেতে ভালোবাসে, কিন্তু সেটা ঠান্ডা নয়, মানে গলা খাবার। তার মানে আমি বলতে চাইছি যে খাবারগুলো ম্যাশ করা যায়, দুধ বিস্কুট, দুধ সুজি, দুধ আলু সেদ্ধ, পায়েস, গলা খাবারকে ম্যাশ করে এবং হালকা ঠান্ডা যদি দেন, এটা যে সুদিন মানে ওর পক্ষে জ্বালা কম করবে। কিন্তু মশলাদার খাবার ইভেন যেমন মৌসুমি জুস বা কোনো ফ্রুট জুস বা এমনি খিচুড়ি বা অন্যান্য খাবার যেখানে মশলা আছে, সেটা কিন্তু ওই র অংশে পড়লেই কিন্তু জ্বালা করবে, বাচ্চাকে কান্নাকাটি করবে। সো এইটা খুব ইম্পর্টেন্ট যে 1 নম্বর হচ্ছে ওষুধ নেই, 2 নম্বর প্যারাসিটামল, 3 নম্বর যদি মনে হয় যে সুদিন আপনি ক্যালামিন দিতে পারেন, 4 নম্বর যেটা বললাম যে অ্যান্টিস্টামিক মাইল্ড রোল আছে, কিছু ক্ষেত্রে ইউজ করা যেতে পারে যদি ইচিং হয়। কিন্তু মেন হচ্ছে সিমটোম্যাটিক রিলিফের জন্য আমাকে প্যারাসিটামল এবং মুখের মধ্যে যেটা বললাম মুখের হাইজিন মেনটেন করা আর সফট খাবার দেওয়া, যেটা একটু হালকা ঠান্ডা হলে ভালো হয় এবং সেটা গলিয়ে ম্যাশ করে খাবারটা। এবং এই ঘটনাটা প্রায় 2-3 দিন পরেই বাচ্চা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে হতে শুরু করে। প্রতিরোধ, এবার তাকে বললাম যে রোগটা কিন্তু দারুণ ছোঁয়াচে এবং আমি বারবার এটার উপর জোর দিই যে কেননা বাড়িতে যদি একটা বাচ্চা হয় না, ওখান থেকে কিন্তু গোটা বাড়ির বাচ্চা অন্যান্য বাচ্চাদের হয়ে যাবে। সো এর কিন্তু মানে স্প্রেডিবিলিটি খুব বেশি। এবং স্কুলে কিন্তু ওখান থেকে বাচ্চাগুলো কিন্তু স্কুল থেকে নিয়ে আসছে বা খেলতে গিয়ে ওখান থেকে নিয়ে আসছে, কনসেন্ট্রেশন হয়ে নিয়ে আসছে পাশাপাশি স্কুলের বাচ্চাটা। এবং এটা আমার মনে হয় যে স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব পড়ে যাচ্ছে যে সমস্ত বাচ্চা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ আক্রান্ত তাদেরকে না স্কুলে না আসতে দেওয়া, অ্যাটলিস্ট 4-5 দিন আইসোলেশনে থাকুক, কারণ এটা এতটাই ছোঁয়াচে। এবং যে ছোঁয়াচে ব্যাপারটা যেটা বলতে দিলাম যে এ কিন্তু ফমাইশ দিয়েও যায়, মানে হাঁচি কাশি লালাটা যে পড়ছে, লালাটা যে কোনো লাগলো, কোনো খাবার দাবার লাগলো, কোনো পাত্রে লাগলো, এবার সেখান থেকে যদি ও লাগে আবার কিন্তু হয়ে যাবে। সো এটা কিন্তু থ্রু মাত্র ডাইরেক্ট কন্ট্যাক্টও যায়, কিন্তু ওখান থেকে স্কিনে লেগে গেলে সেটা যেতে পারে। এবং থ্রু ফমাইশ দিয়েও শালিবা দিয়েও যে সিক্রেশন যায় ওই সিক্রেশন দিয়েও যায়। হাঁচি কাশির সাথে যদি বাচ্চা যদি কান্নাকাটি করে হাঁচি কাশি করে তার সাথে চলে যায়। অতএব আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই বাচ্চাটাকে যদি বাড়িতে অনেক বাচ্চা থাকে, আমি বলবো ওকে নিয়ে মা একটা পার্টিকুলারলি 3-4 দিন একটু আইসোলেশনে থাকুক। কারণ কোভিড আমাদের শিখিয়ে দিয়ে গেছে কিভাবে ভাইরাস হচ্ছে আমরা দূরে থাকতে পারবো। এখানে কিন্তু সেম জিনিসটা প্রোটোকলটা ফলো করতে হবে, হ্যান্ড হাইজিন ফলো করতে হবে। বাচ্চা যদি বড় থাকে তাকে মাস্ক ইউজ করতে শেখান, বাচ্চা স্কুলে যাবে না, আউটডোর অ্যাক্টিভিটি বন্ধ, অন্য কোনো বাচ্চার সাথে মিশবে না, এবং আস্তে আস্তে 3-4 দিনের মধ্যে এটা কিন্তু সাবসাইড করে যাবে। যখন এটা মানে হিল করে গেল তখন সে কিন্তু তার টোটাল সমস্ত কিছু নর্মাল অ্যাক্টিভিটি করতে পারে। সো এইভাবে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি, নাহলে কিন্তু র্যাপিডলি এটা বাচ্চাদের অন্য বাচ্চাদের মধ্যে ছড়িয়ে পড়বে, এবং তাই হচ্ছে কিন্তু এখন। হ্যাঁ, এবার যেটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে মানে ভাইরাস নিয়ে আমরা তো জানি নাজেহাল, সত্যিকার ভাইরাস নাজেহাল আমরা। আমাদের কোভিড আমাদেরকে মানে চোখ খুলে দিয়ে গেছে। কিন্তু যেটা হচ্ছে যে আমরা যারা প্রচুর মাঝখানে যেগুলো পাচ্ছিলাম যে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, মানে যেগুলো মারাত্মক আকার ধারণ করতো, মানে আমরা ভেরি লাকি কিন্তু কক্সাকি ভাইরাসটা এই হ্যান্ডফুট বাউন্ডারিটা কিন্তু বিপজ্জনক নয়। মেইন হচ্ছে কিন্তু এর ছোঁয়াচেটা খুব বেশি, মানে স্প্রেডিবিলিটি খুব কম, মানে র্যাপিডলি স্প্রেড করে প্রচুর, ঠিক আছে, এবং সবার মধ্যে ছড়িয়ে যায়, এটা খুব ইম্পর্টেন্ট। সো ইন দ্য সেন্স এইভাবে ও কিন্তু মানে মরবিডিটি বেশি আছে, মর্টালিটি নেই, ওটার মারাত্মক ব্যাপারটা নেই। মানে ওই যে ভাইরাসগুলো যেমন মাল্টি সিস্টেম হতো, নিউমোনিয়া হতো, বাচ্চাকে অ্যাডমিশন করতে হতো, সাধারণত হ্যান্ডফুট মাউন্ডারিজকে অ্যাডমিশন করা আমার তো করতে হয় না। মানে আমার লাস্ট ধরা যে বললাম প্রায় 100 বাচ্চা দেখেছি লাস্ট মানে 1-2 মাসের মধ্যে, কাকেও অ্যাডমিশন করতে হচ্ছে। এবং সাধারণত এই ভাইরাসে কোনো মানে এই মুহূর্তে হ্যান্ডফুট মাউন্ডারিজে কোনো কমপ্লিকেশন পাইনি আমরা, ঠিক আছে, মানে আমরা কাউকে ইন্ডোরে অ্যাডমিট করতে হয় না। এবং সেই দিক দিয়ে আমরা রিয়েলি রাখি। কিন্তু যেটা বললাম যে আমরা যদি সতর্ক না হই, এটা আমরা কিন্তু ভাট করে আমরা কিন্তু নিয়ে বাচ্চাটা আপনাকে কিন্তু ক্যারি করে নিয়ে আসতে পারে, এবং শুধু ক্যারি করে নয়, এ কিন্তু অন্য বাচ্চাদেরকে আক্রান্ত করতে পারে, এবং স্কুল থেকে নিতে পারে, আউটডোর স্পোর্টস থেকে নিতে পারে। মানে যেটা বললাম যে এটা তো ড্রপলেটস দিয়ে যায়, ডাইরেক্ট স্কিন কন্ট্যাক্টে যায়। সো আমাদেরকে কিন্তু নাক চোখ মানে খোলা রাখতে হবে। আর যেটা আননেসারি একটা ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো রোল নেই। বাচ্চাটা যেহেতু মানে মেনলি এটা সিমটোম্যাটিক যেটা বললাম, গ্র্যাজুয়ালি এটা 3-4 দিন 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়, এবং গত 2 দিনের মধ্যে কষ্টটা কমে যায়। এবং মেন কষ্ট যেটা বললাম যে মানে মুখের যে কষ্টটা, আলসারের জন্য যে কষ্টটা হয়ে থাকে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কমতে থাকে। সো আপনারা ওরিড হবেন না, কিন্তু আপনারা সতর্ক থাকুন।
এবং এই চিকিৎসাটা যেটা বিজ্ঞানসম্মত চিকিৎসা, যা যা করা উচিত সেটা আপনার জানালাম, সেটাই করবেন, এর বেশি কিছু করবেন না। ঠিক আছে, আননেসারি ওকে এক গাদা ওষুধ খাওয়ানো, অ্যান্টিবায়োটিক খাওয়ানো, অ্যানার্জেসিক দেওয়া, পাওয়ারফুল অ্যানার্জেসিক দেওয়া কোনো রোল নেই। আর পক্সের সাথে পার্থক্যটা আমরা বলেই দিলাম। সো আজকে মনে হয় একটা খুব ইন্টারেস্টিং রিলিভেন্ট টপিক, মাঝখানে কয়েকদিন গ্যাপ পড়ে গেছিল, তো আমি আবার দেখছি যে কোন রিলিভেন্ট টপিকটা আপনাদের কাজে লাগবে। আমার মনে হয় এটা প্রত্যেকের কাজে লাগবে, বা আমাদের স্কুল শিক্ষক যারা আছেন তাদেরও কাজে লাগবে, এবং চারপাশে আমাদের চেম্বারে যারা আমার অল দ্য পেডিয়াট্রিশিয়ান কলিগরা আছেন তারাও প্রচুর বাচ্চা পাচ্ছেন। প্রতিদিনই আমরা 4-5টা করে আমাদের আউটডোরে বাচ্চা আসছে এই রোগ নিয়ে। তো আমার মনে হয় এই অ্যাওয়ারনেসটা দরকার ছিল। তো যারা আবার একই কথা, যারা আমার চ্যানেলটা দেখছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। পরের দিন কিন্তু আবার আসছি নতুন একটা টপিক নিয়ে।